মুভির নাম ডার্লিং। রাঘব নামের একটা ছেলের ছোটবেলা থেকে জীবনের লক্ষ্য একটাই যে সে বড় হয়ে সুন্দর একটা মেয়েকে বিয়ে করবে এবং বউকে প্যারিসে নিয়ে গিয়ে হানিমুন করবে। কিন্তু বেচারার কপাল খারাপ, সে বড় হওয়ার পর নন্দিনী নামের সুন্দরী একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়, যে মেয়ে একজন সাইকিয়াট্রিস্ট। বাট কিসের বাসর রাত, কিসের হানিমুন, মেয়েটি বিয়ের রাতেই তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। লেজালা বেচারা তখন মরতে গেলে আনন্দী নামের অপরিচিত একটা মেয়ে তাকে বাঁচায়। রাঘব তখন সেই মেয়েকেই বিয়ের প্রস্তাব দিলে মেয়েটিও কেন জানি দুম করে বিয়েতে রাজি হয়ে যায়। আর রাঘবের মাথায় তো হানিমুনের পিনিক উঠে আছে, তাই সে বাবা মায়ের অবাধ্য হয়ে সাথে সাথে মেয়েটিকে বিয়ে করে বাসায় আনে। কিন্তু বাসর রাতে রাঘব রোমান্স করতে গেলে ও কি রোমান্টিক মেয়ে হঠাৎ কেন জানি ভয়ঙ্কর রূপ ধারণ করে ও রাঘবকে ইচ্ছে মতো কেলায়। তো রাঘবের সেই পালানো বউ যেহেতু একজন সাইকিয়াট্রিস্ট, তাই রাঘব সেই নন্দিনীর শরণাপন্ন হলে সে বলে, রাঘব তোমার স্ত্রীর স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, মানে আনন্দীর মাঝে একই সাথে আরেকটা মেয়ের সত্তা আছে যার নাম আদিত্যি। ছোটবেলায় একটা বাচ্চা লোক আঙ্কেল আনন্দীকে বাসে একা পেয়ে ওর সাথে নষ্টামি করেছে, আর যার কারণে আনন্দীর এই মানসিক সমস্যা তৈরি হয়েছে যে যখনই কেউ ওকে স্পর্শ করতে যায় তখনই ওকে প্রোটেক্ট করার জন্য ওর মাঝে এই আদিত্যের সত্তাটা জেগে ওঠে। তাই তোমাকে সেই বাচ্চা লোককে খুঁজে বের করতে হবে এবং আনন্দীর হাতে তাকে শাস্তি দেওয়াতে হবে, তাহলেই হয়তো আনন্দী নর্মাল হয়ে যাবে। প্রথম পর্বে এই পর্যন্ত কাহিনী ছিল, এখন এই পর্বে বাকিটা দেখতে চলেছেন। তো এসব শুনে রাঘব বাসে এসে দেখি ভয়ে ভয়ে রুমে ঢুকতেছে। তো রাঘব যা করতে এসেছে সেটা করার আগে কনফার্ম হতে চায় যে এখন আনন্দীর মাঝে আদিত্যের সত্তা ভর করে আছে কিনা। তাই রাঘব আদি বলে ডাক দেয়, কিন্তু আনন্দী কোনো সাড়া দেয় না। তখন রাঘব বুঝতে পারে এখন আনন্দী তাহলে নর্মাল আছে। তাই রাঘব এবার সাহস করে আনন্দী বলে ডাক দিতেই আনন্দীর লুক দেখে রাঘবের ফেটে যায়। আনন্দী রোমান্টিক মুডে বলে, হাই রাঘব, তুমি কখন এলে? রাঘব ভয়ে কাঁপতে শুরু করে ও বলে, আমাদের বিয়ের তো অনেক দিন হয়ে গেল, চলো না আজ রাতে ছোট্ট একটা ট্রিপে যাই। এটা শুনে আনন্দী হেসে দিয়ে রাজি হয়ে গেলে রাঘব তো মহা খুশি। তো এরা ট্রিপে বের হলে রাঘব বলে, আমার বান্ধবী নন্দিনীর কথা তোমার মনে আছে? আনন্দী বলে, হ্যাঁ কেন? রাঘব বলে, আরে আর বলো না, পাগলি একটা। ও বললো তোমার নাকি স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, তোমার মাঝে নাকি শুধু তুমি নাও, আদিত্যি নামের আরেকজন আছে। কি সব ফালতু কথাবার্তা। আমি তো হাসতে হাসতে শেষ। আনন্দী আদি হয়ে কষিয়ে থাপ্পড় মারে ও পাট নিয়ে বলে, তোমার বান্ধবী এটা বলেনি যে এসব যেন আনন্দী না জানে? রাঘব কাঁদো কাঁদো স্বরে বলে, এটা কিন্তু অন্যায়। আদিত্যর তো তখন আসার কথা যখন আমি তোমাকে ছোঁয়ার চেষ্টা করি, তাহলে সে এখন কি করে আসলো? আনন্দী বলে, তুমি তো বাসায় আদি আদি বলে ডাকছিলে। ও গড, তাহলে এতক্ষণ ধরে আদিত্যের সাথে কথা বলছিলাম। আচ্ছা, যখন আদিত্য হয়ে থাকবে তখন চুলগুলো খোপা করে রাখলেও তো পারো, তাহলে পার্থক্যটা বুঝতে পারতাম। এসব রেখে বলো, তুমি কি মতলবে আমাকে ট্রিপে এনেছো? কিস করতে চাও? আমার বউকে আমি কিস করব, যা মন চাই তাই করবো, তাতে তোমার জলে কেন? চুপচাপ গাড়ি চালাও, নয়তো এমন জায়গায় লাথি মারবো যে দাঁড়াতেও পারবে না। রাঘব তখন চুপচাপ গাড়ি চালিয়ে একটা বাসার সামনে এসে থামলে আনন্দী নরম স্বরে বলে, রাঘব আমি এখানে কেন? আর আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। নরম স্বর শুনে রাঘব বুঝতে পারে আদিত্যের সত্তা তাহলে চলে গেছে, এখন এটা তাহলে আনন্দী। তো রাঘব বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। এই বলে রাঘব বাসার গেটে গিয়ে নক করলে একজন বয়স্ক লোক বের হয়। রাঘব বলে, আপনি কি গুরুমূর্তি? লোকটি হ্যাঁ বললে রাঘব লোকটিকে আনন্দীর কাছে নিয়ে আসে। আনন্দীকে দেখে লোকটি যেমন সেই অতীতের কথা ভেবে ঘাবড়ে যায়, ঠিক তেমন আনন্দীর অতীতের সেই ঘটনাটা মনে পড়লে আনন্দীও বিচলিত হয়ে পড়ে ও পাগলের মতো আচরণ করতে থাকে। তখন আনন্দীর মাঝে আদি সত্তা চলে আসে, আর জানেনি তো আদি মাস্তান টাইপের। তো রাঘব ধ্যাম করে আঙ্কেলকে ধরে ফেলে ও বলে, আদি একে ইচ্ছে মতো মারো, এ আনন্দীর সাথে খারাপ ব্যবহার করেছে। কিন্তু আদি কি যেন ভেবে বলে ওঠে, ওকে ছেড়ে দাও। রাঘব অবাক হয়ে বলে, তুমি ওকে মারছো না কেন? মারো সাদাকে। আদি তখন আঙ্কেলকে বলে, আপনার শাস্তি হলো এখন বাসার ভিতরে যাবেন এবং আপনি আমার সাথে যা করেছেন তা আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চাকে বলবেন। লোকটি তখন ভয়ে আনন্দীর পায়ে পড়ে হাউমাউ করে কাঁদতে থাকে ও সেদিনের সেই ঘটনার জন্য হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। এসব দেখে আনন্দীর মনটা নরম হয়ে যায় ও আদি রাঘবকে বলে, চলো এখান থেকে। রাঘব তখন যেতে যেতে রেগে মেগে বলে, তুমি আমার মতো নির্দোষ ছেলেকে মারতে পারো, আবার যে তোমার সাথে এমন জঘন্য কাজ করেছে তাকে মারলে না কেন? আদি বলে, আমি ওকে মারলে কে এমন হতো? রাঘব বলে, তোমার আত্মা শান্তি পেত ও তুমি আনন্দীকে ছেড়ে যেতে, তখন আমি আনন্দীকে নিয়ে প্যারিসে হানিমুন করতে যেতে পারতাম। আদি বলে, আমার উদ্দেশ্য কাউকে মারা নয়, আমার উদ্দেশ্য আনন্দীকে পুরুষের হাত থেকে প্রোটেক্ট করা। তবে তুমি আজ আনন্দীর জন্য যা করলে এমন কিছু আজ পর্যন্ত কেউ আনন্দীর জন্য করেনি, প্লিজ এভাবেই ওর খেয়াল রেখো। রাঘব বলে,
তুমি যতদিন আছো ততদিন ওর ধারে কাছেও যেতে পারবো না। লোকে হানিমুনের জন্য কাপল টিকিট বুক করে, কিন্তু আমাকে ট্রিপল টিকিট বুক করতে হবে, কারণ তুমিও তো ওর সাথেই যাবে। সারা জীবনটাই তেজপাতা হয়ে গেছে। এবার আনন্দে মিষ্টি করে বলে ওঠে, রাঘব তোমাকে না বললাম আমার খিদে পেয়েছে। এটা শুনতেই রাঘব বুঝে যায় আদি চলে গেছে এবং এখন আনন্দে নর্মাল হয়ে গেছে। তাই রাঘব স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে ওই ইমোশনাল হয়ে বলে, আমাকে প্লিজ 1 মিনিট সময় দাও, আমি খাবার আনতেছি। সিন কাট হলে দেখি রাঘব আনন্দীকে খেতে দিয়ে সাইডে এসে তার সেই এক্স ওয়াইফ নন্দিনী, যে একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর, তাকে কল করে সব খুলে বলে সে বলতেছে, রাঘব সব ঘটনা শুনে মনে হচ্ছে আদি চিরদিনের জন্য আনন্দীর লাইফ থেকে চলে গেছে, সে আর কখনো ফিরে আসবে না। তাই কংগ্রাচুলেশন, এখন তোমার প্যারিসে হানিমুন করার স্বপ্নটা ফাইনালি পূরণ হতে চলেছে। আজকেই প্যারিসের টিকিট বুক করো। এটা শুনে ওই হই রাঘব তো খুশিতে একদম গুলগুলা। শালা এতদিন হচ্ছে বিয়ে হয়েছে, আজও না বাসর না হানিমুন, এমনকি এক খাটে ঘুমাতে পর্যন্ত পারছিল না, বাট এখন সব সেট। তো এই খুশিতে একটা গান শুরু হয়। গানের মাঝে এদের দুজনের যে রোমান্টিক মুহূর্তগুলো কাটে তা দেখতে থাকুন, আর এই ফাঁকে একটা কাজ সেরে নেই কেমন। 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা PSG এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই ভিডিও শেষে পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ধন্যবাদ। তো রাঘব আনন্দীকে গাড়িতে রেখে চা নিতে গেলে তার টাকলা মুরাদ কলিগ কল করে এসব ঘটনা শুনতে থাকে। ওদিকে আনন্দী রাস্তায় একটা বাচ্চা মেয়েকে কাঁদতে দেখে কেমন জানি মনোযোগ দিয়ে সেটা দেখতে থাকে। তো রাঘব ফোনে কথা বলা শেষ করে চা নিয়ে আসতে দেখে আনন্দী গাড়িতে নেই। রাঘব তখন অবাক হয়ে আশেপাশে আনন্দীকে পাগলের মতো খুঁজতে থাকলে হঠাৎ দেখে আনন্দী রাস্তার মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছে। তখন তো নার্স বের হতেই রাঘব দৌড়ে এসে বলে, ম্যাডাম ওনার এখন কি অবস্থা? নার্স বলে, চিন্তার কিছু নেই, উনি মাথায় আঘাত পেয়েছেন, কয়েকদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। সিন কাট হলে দেখি রাঘবের এক্স ওয়াইফ নন্দিনী এবং অফিসের বন্ধুরাও এসেছে। রাঘব নন্দিনীকে বলতেছে সে রাস্তার মাঝে কেমন জানি উদাস হয়ে দাঁড়িয়েছিল। আমি চিৎকার করে বলছিলাম আনন্দী সরে দাঁড়াও, গাড়ি আসতেছে, কিন্তু সে একটু সরলো না। ওই সময় আমি ওর চোখে প্রচন্ড কষ্ট দেখতে পাচ্ছিলাম। এসব শুনে টাকলা বন্ধু বলে, তার মানে বলতে চাইছিস সে মরার চেষ্টা করছিল? প্রশ্নটা শুনে রাঘব থমকে যায়। এমন সময় একটা নার্স ডাক দিয়ে বলে, স্যার ম্যাডামের জ্ঞান ফিরেছে, সে আপনার সাথে কথা বলতে চাচ্ছে। এটা শুনে রাঘব খুশি হয়েও আনন্দের রুমে এসে এমন অ্যাক্টিং করে যেন কিছুই হয়নি, যাতে আনন্দী টেনশন না করে। তো এসব দেখে আনন্দী আঙ্গুলের ইশারায় রাঘবকে কাছে ডাকলে রাঘব খুশি হয়ে কাছে আসতেই দিয়ে কষিয়ে এক থাপ্পড়। রাঘব বলে, আদি। তখন আনন্দী আদির স্বরে বলে, আমি চলে যাওয়ার সময় তোমাকে বলেছিলাম না ওর খেয়াল রাখতে, কিন্তু তুমি মাত্র একটা দিনও ওর খেয়াল রাখতে পারলে না, তার মানে ও তোমার কাছে নিরাপদ নয়। এটা শুনে রাঘব তো থমড়ে যায়। আদি বলে, আমি আর ওকে তোমার কাছেই রাখবো না, কারণ আই হেট ইউ। এরপর সেই আই হেট ইউ বাক্যটা একের পর এক আলাদা আলাদা ব্যক্তির স্বরে বলতে থাকলে রাঘব ভয়ের ঠেলায় দৌড়ে বের হয়ে আসে ও থমড়ে থাকে। সবাই রাঘবের ফেস দেখে জিজ্ঞেস করে, রাঘব কি হয়েছে? বাট রাঘবের অবস্থা পুরো টাইট, সে কিছু বলার মতো অবস্থায় নেই। এটা দেখে নন্দিনী অবাক হয়ে আনন্দের কেবিনে যায়, বাট সেও একটু পর রাঘবের মতো সেম হালতে বের হয়ে আসে। বন্ধুরা তো রীতিমতো অবাক, তারা কিছুই বুঝতে পারছে না হচ্ছেটা কি। তো নন্দিনী যেহেতু সাইকিয়াট্রিস্ট, তাই রাঘব উঠে এসে নন্দিনীকে বলে, নন্দিনী বলো আনন্দের কি হয়েছে, বলো প্লিজ বলো, ও এমন কেন করছে বলো। তখন নন্দিনী বলে ওঠে, আনন্দের আসলে স্পিড পার্সোনালিটি ডিসঅর্ডার নেই, তার আসলে মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। বন্ধুরা অবাক হয়ে বলে, হোয়াট, তার মাঝে একাধিক ব্যক্তি সত্তা আছে? নন্দিনী বলে, হ্যাঁ, তার মাঝে শুধু আদি নয়, আরো কয়েকজন ব্যক্তির সত্তা আছে। এটা শুনে বেচারা রাঘবের মাথায় যেন বাড়ি পড়ে। আরে রাঘব একটা আদিকেই সামলাতে পারছে না, এখন এতজনকে সামলাবে কি করে? নন্দিনী বলে, আমি জানি না। ওদিকে রাঘব তো টেনশনে পুরো সেন্সলেস অবস্থায় চলে যায়। তখন ভাই আপনি হার্টের রোগী? সিন
কয়দিন পর আসলে দেখি আনন্দী সুস্থ হয়েছে এবং রাঘব আনন্দীকে নন্দিনীর চেম্বারে নিয়ে এসেছে। তো নন্দিনী ইশারায় রাঘবকে বলে তুমি বাহিরে যাও, আমি ওর সাথে একা কথা বলি। এরপর নন্দিনী আনন্দীর সাথে হাই হ্যালো করেও বলে আনন্দী তুমি আমাকে বান্ধবী ভেবে তোমার সকল সমস্যা আমাকে মন খুলে বলতে পারো। আচ্ছা এই পেন্ডুলামের দিকে দেখো এবং নিজেকে রিল্যাক্স করে নাও, এরপর তোমার মাথায় যা যা আসে আমাকে নির্দ্বিধায় বলো। আনন্দী তখন পেন্ডুলামের দিকে লাগাতার দেখতে থাকলে ধীরে ধীরে তার মাঝে সে সব কয়টি ব্যক্তি সত্তা আসতে শুরু করে। এরপর చెప్పింది ఆనందికి అర్థం కాదు కాబట్టి ఆలోచించావా నువ్వు ఇలా ఎప్పుడు అది శ్రీశ్రీ ఈ విశ్వమంతా ఒక మాయే శ్రీశ్రీ విన్నారమ్మా ఇడ్డూరం ఇండిపెండెంట్ కానీ కానీ రాఘవ్ బ్యాడ్ పాపా ఎవరు నువ్వు పాపా పాపా ఏమైంది ఐస్ క్రీమ్ ఇప్పిస్తాను ఏడవకూడదు హ్యాపీగా ఉండాలి మాయా Things gonna happen. তো রাঘবকে দেখে নন্দিনী ডাক দিলে রাঘব বলে নন্দিনী একটা কাগজ কলম নাও ও চলো আনন্দের মাঝে থাকা সকল ব্যক্তিদের তালিকা বানাই। এরপর আমরা গুরুমূর্তির ঘটনাটা যেভাবে পুনরায় সামনে এনে আদির সমাধান করেছিলাম সেভাবে সকল ঘটনাগুলো পুনরায় তৈরি করে সকল ব্যক্তির সমাধান করি। টাকলা বন্ধু বলে আবে পাগল হয়ে গেছিস নাকি? রাঘব পাত্তা না দিলে আরেক বন্ধু বলে শালা তোর বউ পুরো পাগল হয়ে গেছে। রাঘব তেরা আসে বলে খবরদার ওর ব্যাপারে এমন কথা বলবি না, তুই ওর ব্যাপারে কি জানিস? টাকলা বলে তুই নিজেই কি বা জানিস? তুই কি আদৌ জানিস ওর বাবা মা কে, ওর জন্ম কোথায়? রাঘব সবাইকে ইগনোর করে নন্দিনীকে বলে নন্দিনী প্লিজ আমাকে এই হেল্পটা করো। নন্দিনী বলে দেখো রাঘব, সকল ব্যক্তির সত্তার পিছনেই যে কোনো ঘটনা থাকবে তা নয়, কোনো পূরণ না হওয়া আকাঙ্ক্ষা, ভ্রম, হতাশা ইত্যাদি থেকেও এমনটা হয়। তুমি এসব কিভাবে আবিষ্কার করবে আর কিভাবে বা সমাধান করবে? রাঘব বলে নন্দিনী আমি এত কিছু বুঝি না, আমি জাস্ট আমার আনন্দীকে চাই, আর এর জন্য আমাকে কি কি করতে হবে বলো। তখন নন্দিনী বলে যদি তুমি ওর সকল সমস্যার সমাধান করতে চাও তাহলে ওর লাইফ থেকে তোমাকে চলে যেতে হবে। রাঘব তো শখ। নন্দিনী বলে আদি আনন্দের বডিগার্ড, আনন্দের লাইফে কোনো পুরুষ আসুক সেটা সে একদম সহ্য করতে পারে না। শ্রী একজন সন্ন্যাসী যে সংসারের মায়ে আবদ্ধ হতে চায় না। ঝাঁসি যে একজন নারীবাদী, সে পুরুষ ছাড়া একা স্বাধীনভাবে বাঁচতে চায়। বেবি যে ছোট বাচ্চা, তোমাকে একদমই পছন্দ করে না। আর মায়া যার নিজের জীবনের প্রতি নিজেরই ঘৃণা। মানে মূল কথা এটাই দাঁড়ায় এই 5টি ব্যক্তি সবাই কোনো না কোনো ভাবে তোমার বিয়ের বিপক্ষে এবং তাদের চোখে তুমি ভিলেন। আনন্দী নিজেও জানে না তার সাথে আসলে কি ঘটছে। এইসব শুনে রাঘব আনন্দীর শেখানো স্টাইলে হাত তুলে বলে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যত বড়ই সমস্যা আসুক, যত ব্যক্তি বেরিয়ে আসুক, আমি লড়াই করবো এবং আমি আমার আনন্দীকে বাঁচাবো। এমন সময় নার্স এসে বলে ম্যাম রুগী আমাদের নিষেধ উপেক্ষা করে একা চলে গেছে। এটা শুনতেই রাঘব দৌড় দেয়। তো রাঘব আনন্দীকে দেখতেই যেন হাত ছেড়ে বাচ্চাও চুপচাপ এসে আনন্দীর পাশে বসে। তখন আনন্দী বলে রাঘব আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। রাঘব তোমার স্বপ্ন ছিল ভালো একজন স্ত্রী পাওয়া, কিন্তু তুমি সেটা পাচ্ছ না। তুমি আমার সাথে কখনোই সুখী হতে পারবে না, তাই প্লিজ আমার আশা ছেড়ে দাও। রাঘব বলে মানুষ এত লোকজন থেকে এত আয়োজন করে কেন বিয়ে করে জানো?
যাতে তারা পুরো পৃথিবীর সামনে প্রতিজ্ঞা করে যে খারাপ সময়েও তারা একে অপরের পাশে থাকবে। আমাদের বিয়ের আয়োজন তো হয়নি, তবে আমি সৃষ্টিকর্তার কাছে প্রতিজ্ঞা করছি আমাদের যতই সমস্যা হোক আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। মা বিরিয়ানি রান্না করেছে, চলো বাসায় যাবে। এটা শুনে আনন্দী কষ্ট ভুলে হেসে ওঠে। রাঘব তখন উঠে বাসার দিকে যেতে থাকলে আনন্দী পরম এক ভালোবাসাই রাঘবকে এক নজরে চেয়ে চেয়ে দেখতে থাকে। তো আনন্দী গাড়িতে উঠে রাঘবের বন্ধুরা রাঘবকে বলে, কি হলো, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? রাঘব বলে, কোথায় আবার? আমার বাসায়। বন্ধুরা বলে, তোর কি মাথা ঠিক আছে? তুই কেবল নিজের বউকে না, সাথে আরো 5 জনকে নিয়ে যাচ্ছিস। তোর মা যদি ওকে কোনো কাজ করতে বলে আর ঝাঁসি গালি দিয়ে বসে, আদি যদি তোর বাপকে পেটায়, মায়ে যদি বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মরতে যায়, তখন কি করবি? রাঘব বলে, আরে এগুলো কিছুই হবে না, কারণ আমরা অবাধ্য হয়ে বিয়ে করার কারণে আমার বাবা মায়ের সাথে আমাদের কথা বন্ধ হয়ে গেছে, এমনকি তারা আমাদের রুমেও আসে না, সো তাদের সাথে সমস্যা হওয়ার কোনো চান্সই নেই। সিন কাট হয়ে বাসায় আসলে দেখি রাঘব বাথরুমে গোসল করতেছে। হঠাৎ শুনতে পাই আনন্দের রুমের মাঝে কার সাথে জানি হেসে হেসে কথা বলতেছে। রাঘব অবাক হয়ে বাথরুমের দরজা খুলতে দেখে তার বাবা মা রাগ অভিমান ভুলে রুমে এসেছে এবং আনন্দের সাথে মিল লাগিয়েছে। রাঘব তো শক। এদিকে আনন্দের মাঝে আদির সত্তা ভর করেছে। মা ভাত মুখে তুলে দিলে আনন্দি বলে, এটাতে লবণ এত বেশি হয়েছে কেন? মা ভেবেছে খেয়ে বলে, আমি তো কমই দিয়েছিলাম। আদি বলে, আমাকে খাওয়ানোর আগে চেক করা উচিত ছিল না? মা বলে, সরি, তোমার জন্য কি রান্না করবো বলো? এমন সময় হঠাৎ বেবির সত্তা চলে আসে ও আনন্দী বাচ্চা শিশুর মতো করে বলে, আন্টি আমি না খিচুড়ি খাবো। মা খুশি হয়ে বলে, ওকে আমি রান্না করে আনছি। এমন সময় আবার শ্রী শ্রী সত্তা আসে ও আনন্দী সন্ন্যাসীর মতো করে কথা বলতে শুরু করে। রাঘব তো ভয়ে ফেটে যাচ্ছে। তাই রাঘব চট করে বলে ওঠে, মা তুমি কি শুরু করেছো? আমি অবাধ্য হয়ে বিয়ে করছি না, তাহলে আমাদের সাথে মিশতেছো কেন? যাও যাও, রূপ থেকে বের হয়ে যাও। বাবা বলে, এই তোর মাথা খারাপ হয়ে গেছে? রাঘব বলে, ড্যাডি আমাদের কিন্তু ডিল হয়েছিল আমরা একে অপরের সাথে কথা বলবো না, তাহলে তুমি আমাদের সাথে কথা বলছো কেন? বেটা তোর সমস্যা কি? বাবা আমাদের কিন্তু উচিত ঝগড়া করা, রাগ অভিমান করা, গালিগালাজ করা, আর যদি আমাদের মিলও হয় তো সেটা হওয়া উচিত আমাদের বাচ্চা হলে, তাই না? সো তুমি দুম করে তো মিল লাগাতে পারো না। বাবা বলে, আরে সে আমার বাড়ির বউ, তার উপর রাগ করে আর কতদিন থাকবো? তার হাতের ব্যান্ডেজ দেখে আমার মন গলে গেছে। রাঘব বাপের সাথে না পেরে মায়ের কাছে গিয়ে বলে, মা এটা কিন্তু চিটিং হচ্ছে, তোমরা রুলস মানছো না। বাবা বলে, আরে থাম, আমরা বউকে মেনে নিয়েছি, এখন সে আমাদের বাড়ির বউ, যা তুই গিয়ে গোসল কর। রাঘবের মা তখন রাঘবকে জোর করে বাথরুমে পাঠাতে থাকলে লে জ্বালা। রাঘব তো ফেসে গেছে আর ওদিকে আদি সেই মজা নিচ্ছে। এরপর থেকে শুরু হয় রাঘবের উপর আনন্দের 5 সত্তার অত্যাচার, যেগুলো একটা গানের মধ্যে দিয়ে দেখানো হয়েছে। প্রতিটি সিন আমার অস্থির মজাদার লেগেছে। মন চাচ্ছে সব সিনই দেখাই, বাট কপিরাইট আসবে, তাই যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি। নেন আপনারা সিনগুলো দেখেন। রাঘব বউয়ের অত্যাচারে ভয়ের ঠেলায় বাসার ছাদে এসে একা দাঁড়িয়ে আছে। এমন সময় আদিম মানে আনন্দী এসে বলে, তুমি আর কত কষ্ট সহ্য করবে? সত্যি তোমার জন্য খুব খারাপ লাগতেছে। একটা কাজ কর, বলো আনন্দী তুমি আমার জন্য পারফেক্ট নও, তাই তুমি আমার জীবন থেকে চলে যাও। রাঘব অট্ট হাসি হাসেও বলে, এই সামান্য অত্যাচারে হাল ছাড়বো? তোমরা কয়জন? মাত্র 5 জনই তো। তোমরা আমার সাথে যেসব দুষ্টামি করতেছো এসব ছোটবেলায় অনেক করে এসেছি। এরপর রাঘব অস্থির একটা পার্ট নিয়ে বলে, আই ওয়ান্ট মোর ডার্লিং। আদি তো চুপ। এদিকে রাঘবের ভিতরে ভিতরে তো ফেটে যাচ্ছে। তো রাঘব অফিস থেকে বাসায় আসলে তার বাবা বলে, রাঘব দেখতো তোর বিয়ের কার্ড ছাপানো কেমন হয়েছে? রাঘব কার্ডটা দেখে চমকে যাবে, বলে, বাবা আমার বিয়ের আয়োজন করছো? বাবা বলে, হ্যাঁ তুই তো আয়োজন ছাড়া একা বিয়েটা করেছিলি, তাই সবাইকে ডেকে বড় সড়ো আয়োজন করতেছি। হোয়াট? বাবা তুমিও তো আমাকে জানাতে পারতে। এমন সময় আনন্দী এসে খুশি হয়ে বলে, বাবা তুমি আমাদের বিয়ের আয়োজন করছো? হ্যাঁ মা। আপনাদের সব আত্মীয় স্বজন আসবে? হ্যাঁ মা সবাই আসবে। ওয়াও, তাহলে তো অনেক মজা হবে, তাই না রাঘব? রাঘব কোনো জবাব না দিলে আনন্দের মাঝে আদির সত্তা ভর করে। তখন রাঘব বউয়ের কাছে গিয়ে বলে, প্লিজ আদি কোনো ঝামেলা বাঁধিও না। আদি বলে, যখন আত্মীয় স্বজনদের সামনে তোমার পরিবার অপমানিত হবে তখন কেমন লাগবে? আদি ভয়ে তার বাবাকে বলে, বাবা প্ল্যান ক্যান্সেল করো। বাবা বলে, আরে অলরেডি কার্ড বিতরণ করে ফেলেছি, এমনকি আত্মীয় স্বজনরাও বেরিয়ে পড়েছে। এটা শুনে রাঘবের কিডনিতে যেন হার্ট অ্যাটাক আসে। ওদিকে আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে। তো রাঘবের ফুপা এসে রাঘবের বউকে দেখে খুশি হয়ে রাঘবকে বলে, আমি একটা মেয়ে সন্তানের জন্য মন্দিরে মানত করে আসছিলাম, আজ মনে হচ্ছে সেই মেয়ে পেয়ে গেছি। এই বলে আঙ্কেল রাঘবের বউকে আদর করে বলে, আজ থেকে তুমিই আমার মেয়ে।
আপনাদেরকে বলে রাখি রাঘবের ফুপার কিন্তু কোনো সন্তান নাই। তো যাই হোক, এভাবেই একে একে সবাই এসে রাঘবের বউকে ভালোবাসা দেখাতে থাকে আর রাঘব মনে মনে ভাবতে থাকে সবুর করো, আমার বউয়ের তাণ্ডব শুরু হলে তোমাদের ভালোবাসা তো পালাবে, সাথে তোমরাও বাড়ি ছেড়ে পালাবে। সিন কাট হলে দেখি রাঘব তার বন্ধুকে ফোন করে বলছে ভাই বাসায় তাণ্ডব শুরু হওয়ার আগে তাড়াতাড়ি কোনো বুদ্ধি দে যাতে তাণ্ডব আটকাতে পারি। বন্ধু বলে ঝামেলা তো আনন্দই করবে না, ঝামেলা করবে তার মাঝে থাকা সত্তাগুলো, তাই সেই সত্তাগুলোর মন জয় করার ট্রাই কর। ব্যাস, এরপর দেখি রাঘব ভয়ে ভয়ে খাটের নিচ থেকে বের হয়ে বোঝার চেষ্টা করছে এখন আনন্দী কোন পার্সোনালিটিতে আছে। তো আনন্দীর পোশাক আশাক দেখে বুঝতে পারে এখন সে স্ত্রীর পার্সোনালিটিতে আছে। ব্যাস, রাঘব ভাবতে শুরু করে কিভাবে এই সন্ন্যাসী স্ত্রীকে খুশি করা যায়। তখন অনেক ভাবার পর রাঘবের মাথায় একটা আইডিয়া আসে ও রাঘব কানে ফোন ধরে এমন অ্যাক্টিং শুরু করে যেন সে অনেক বড় একটা সন্ন্যাস বাবার সাথে কথা বলছে এবং এত বড় একজন বাবার সাথে রাঘবের খুবই ভালো বন্ধুত্ব আছে। তো এটা দেখে শ্রী খুশি হয়ে যায়। রাঘব কথা শেষ করে খুশিতে আত্মহারা হয়ে বলে শ্রী বাবাজি তোমার সাথে দেখা করতে চায়, এত বড় একজন সন্ন্যাস বাবার সাথে দেখা করার সুযোগ হচ্ছে, এটা ভেবে শ্রী তো খুশিতে গুলগুলা। তখন রাঘব বলে ওঠে কিন্তু এই দেখা করে দিয়ে আমার কি লাভ? শ্রী বলে ওকে যাও, আমি আর তোমার আর আনন্দের মাঝে বাধা হব না। রাঘব দৌড়ে এসে বলে প্রমিস? শ্রী হেসে দিয়ে বলে ওঠে গড প্রমিস। সিন কাট হয়ে কিছুক্ষণ পর আসলে দেখি ব্যাস রাঘব শ্রীকে সন্ন্যাস বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে। যারা প্রথম পর্ব দেখেছেন তারা জানেন যে রাঘবের পরিচিত একটা তান্ত্রিক বাবা আছে আর রাঘব আসলে সন্ন্যাস বাবার অ্যাক্টিং করার জন্য সেই তান্ত্রিক বাবাকেই সেট করেছে। তো রাঘব শ্রীকে বাবার আস্তানায় নিয়ে আসলে বাবার এমন আস্তানা দেখে শ্রী তো খুশিতে যেন পুরো আত্মহারা, সে খুশির ঠেলায় পাগলের মতো আচরণ শুরু করে। তখন বাবা পুরো অলৌকিক ভাবে উপর থেকে অস্থির একটা এন্ট্রি নেয়। বাবার এমন দর্শন পেয়ে শ্রী যেন ধন্য হয়ে গেছে। ওদিকে আমরা দেখি রাঘবের বন্ধুরা উপর থেকে দড়ির সাহায্য বাবাকে কন্ট্রোল করতেছে। তো বাবা শ্রীর মাথায় হাত দিয়ে শ্রীকে আশীর্বাদ দিলে শ্রী খুশির ঠেলায় সেন ছাড়িয়ে লুটে পড়ে যায়, মানে রাঘবের কাজ হয়ে গেছে। তাই রাঘবের খুশি আর কে দেখে, রাঘব খুশির ঠেলায় বাবার সাথে রাস্তে শুরু করে। সিন কাট হলে দেখি সকালবেলা রাঘব তার বউয়ের পায়ে কাতুকুতু দিয়ে ঘুম ভাঙাচ্ছে। তো বউয়ের কথা শুনে রাঘব বুঝতে পারে এটা ঝাঁসি। তাই রাঘব বলে ঝাঁসি আমি তোমার জন্য চা কফি বানিয়ে এনেছি, বলো কোনটা খাবে? আর তোমার গোসলের জন্য হট ওয়াটার, সেমি হট ওয়াটার, কুল ওয়াটার, সেমি কুল ওয়াটার, হট কুল ওয়াটারের মিশ্রণ সব রেডি করে রেখেছি, বলো কোনটা দিয়ে গোসল করবে? আর হ্যাঁ বলো তোমার জন্য কি রান্না করবো? তখন ঝাঁসি পাট নিয়ে বলে রাঘবজি আমি নারীবাদী বলে এটা চাই না যে পুরুষ নারীদের পায়ের কাছে চলে আসুক, আমি সমতা চাই। আর হ্যাঁ আমার মতে নারীরা একাই 100, তাদের পুরুষদের দরকার নেই, বুঝেছো? রাঘব বসে পড়েও মিষ্টি করে বলে হ্যাঁ একদম ঠিক বলেছ, আমার মতে পুরুষরাই নারীদের উপর নির্ভরশীল। এই যেমন জন্মের সময় মায়ের প্রয়োজন, শৈশবে বোনের প্রয়োজন, স্কুল কলেজে বান্ধবীর প্রয়োজন, এরপর বড় হলে বউয়ের প্রয়োজন, এমনকি বুড়ো হলে সেবা করার জন্যও মেয়েদের প্রয়োজন পড়ে। এইসব শুনে ঝাঁসি ইমোশনাল হয়ে রাঘবের দিকে চেয়ে থাকে। রাঘব বলে অন্যদের কথা জানি না, তবে আমার মতে পুরুষরা অবশ্যই নারীদের উপর নির্ভরশীল, এই যেমন আমি আনন্দের উপর নির্ভরশীল। এইসব শুনে ঝাঁসি রাঘবের উপর খুশি হয়ে গেলে রাঘব আর কিছু না বলে চুপচাপ চলে যায় আর ঝাঁসি ইমোশনাল হয়ে রাঘবের কথা ভাবতে থাকে। তো পরের দিন রাঘব অফিসে কাজ করছে, এমন সময় তার বউ অফিসের সামনে আসলে রাঘব দৌড়ে বেরিয়ে আসে। রাঘবের বউ ইমোশনাল স্বরে বলে রাঘব আমি তোমার সাথে একটু কথা বলতে পারি? রাঘব ইমোশনাল হয়ে মাথা নাড়ালে বউ বলে রাঘব তুমি কি আমাকে ভালোবাসো? রাঘব বলে হ্যাঁ আনন্দী। বউ বলে কিন্তু আমি তো সেটা অনুভব করি না, আমার মনে হচ্ছে তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা আমার ভুল হয়েছে। রাঘব বলে আরে না 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 না, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, প্রমিস। চুপ কর, ওকে বল যে তুই ওকে ভালোবাসিস না, ওকে বল যে তুই ওকে পছন্দ করিস না। আরে বল না, চুপ করে আসিস কেন? রাঘব বুঝে যায় এটা হারাবে আদি, তাই রাঘব রেগে বেগে আদিকে বলে খবরদার তুমি আর আমাদের মাঝে আসবে না, আই হেট ইউ ম্যান, আই হেট ইউ। এটা শুনে বউ আনন্দের স্বরে কাঁদতে কাঁদতে বলে রাঘব তুমি আমাকে ঘৃণা করো? লে জ্বালা। রাঘব বলে আরে না 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 বউ, আমি তোমাকে বলিনি, প্লিজ প্লিজ রাগ করো না। ওকে গালি দে, ওকে যেতে বল। কি হলো, যেতে বল। রাঘব রেগে বেগে বলে তুমি কি পাগল নাকি? বউ এবার কাঁদতে কাঁদতে বলে রাঘব তুমি আমাকে পাগল বললে? রাঘব তো শক। এর মাঝে আবার আনন্দের মাঝে আদি চলে আসে ও রাঘবকে বলে ওকে গালিগালাজ করে ভাগিয়ে দে। কি হলো? এভাবেই সেকেন্ডে সেকেন্ডে ক্যারেক্টার চেঞ্জ হতে থাকে। রাঘব তো বুঝে উঠতে পারছে না সে কি বলবে, আর যা বলবে তা আসলে কাকে বলতেছে সেটাই বা কি করে বুঝবে, লেজালা। তাই রাঘব ফ্রাস্ট্রেটেড হয়ে বলতে থাকে আই লাভ ইউ আনন্দি, রিয়েলি আই লাভ ইউ। এবার আদি ফাইনালি বিশ্বাস করে নেয় ও খুশি হয়ে হাসতে থাকে। রাঘব বুঝতে পারে আদি তাহলে পরীক্ষা নিচ্ছিল, তাই রাঘব বউকে অটোতে তুলে বাসায় পাঠিয়ে দেয়। ওই এক বুক চাপা কষ্টে তার চোখে জল চলে আসে।
বাট সে কান্নাও করতে পারছে না, এমন একটা অবস্থা। তো রাঘব বাসায় আসলে দেখে বাসায় বিয়ের আয়োজন পুরোদমে জমে গেছে এবং রাঘব আনন্দের বাচ্চামা দেখে বুঝতে পারে তার মাঝে এখন সেই বাচ্চা শিশুর পার্সোনালিটি চলতেছে। রাঘব ভাবে এবার এটার কিছু একটা করতে হবে, তাই সে এসে তার ফুপাকে বলে, ফুপা আপনি বাসায় আসতেই আনন্দকে ভালোবেসে নিজের মেয়ে বানিয়ে নিলেন, কিন্তু এখনো তো তাকে নিজের মেয়ের মতো কোনো ভালোবাসাই দিলেন না। ফুপা অবাক হয়ে বলে, আমাকে কি করতে বলছো? রাঘব বলে, মনে করেন আনন্দী আপনার ছোট্ট একটা মেয়ে যার বয়স 5-6 বছর, তাহলে তাকে খুশি করার জন্য আজ কি করতেন? এটা শুনে ফুপা বলে, আনন্দী বেটা রেডি হও তো, চলো শপিং করতে যাব। ব্যাস, এরপর দেখি আঙ্কেল আনন্দীকে নিয়ে শপিং করতে এসেছে। তো এখানে একটা গান শুরু হয় ও গানের মধ্যে দিয়ে এদের কাটানো মুহূর্তগুলো দেখানো হয়। তো আঙ্কেল আনন্দের সাথে এতটা ভালো সময় কাটায় যে পুরো একদম ইমোশনাল হয়ে যায়। বাসায় ফিরে রাঘব উপরতলা থেকে নামতেছে, হঠাৎ তার বউ সামনে এসে দাঁড়ায়। রাঘব তো ভয়ে শেষ, বাট তার বউ হাতে চুমু খেয়ে বাচ্চা স্বরে বলে, থ্যাংক ইউ রাঘব। এই বলে বাচ্চাদের মতো করে খেলতে খেলতে নিচে যেতে থাকে, যা দেখে রাঘব বুঝতে পারে এটা তাহলে আনন্দের মাঝে থাকে সেই বাচ্চা পার্সোনালিটি। মানে ফাইনালি এই বাচ্চাটাও রাঘবের উপর খুশি হয়ে গেল। এটা ভেবে রাঘব তো মহা খুশি। এখন কিন্তু বাকি আছে শুধু মায়াকে খুশি করা। তো পরের দিন রাঘব অফিসে আছে, এমন সময় তার বাবা কল করে বলে, তাড়াতাড়ি বাসায় আয়, আনন্দ তোর মায়ের সাথে ঝগড়া করে কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গেছে। ব্যাস, রাঘব বাসায় না এসে আগে তটো করে পুরো শহর আনন্দীকে খুঁজতে শুরু করে। অনেক খুঁজেও না পেলে বাসায় ফিরেই আগের নন্দিনীকে কল করে সব খুলে বলে সে কি সত্যিই কাঁদতে কাঁদতে চলে গেছে। রাঘব বলে, সেটা জানি না। নন্দিনী বলে, এটা জানাটা গুরুত্বপূর্ণ, কারণ আদি, ঝাঁসি, শ্রী বেবি ওদের কেউই কাঁদে না, কাঁদে একমাত্র মায়া। আর আনন্দী যদি কাঁদতে কাঁদতে চলে যায় তারপরে ওটা মায়া ছিল। আর যদি তাই হয় তাহলে জানোই তো মায়া এমন একটা পার্সোনালিটি যে নিজের লাইফ নিয়ে হতাশাগ্রস্ত, সে সব সময় শুধু মরার চেষ্টা করে। এটা শুনে রাঘব তাড়াহুড়ো করে তার মাকে বলে, মা সে কি কাঁদতে কাঁদতে চলে গেছে? মা কাঁদছিল তাই সে কিছু বলে না। রাঘব তখন অস্থির হয়ে তার বাবাকে বলে, বাবা সে কি সত্যি কাঁদছিল? বাবা বলে, সঠিক মনে করতে পারছি না। রাঘব বলে, বাবা প্লিজ মনে করার চেষ্টা করো। ফুপু বলে ওঠে, কিরে তোর মা কাঁদতেছে সেদিকে তোর খেয়াল নেই, আর তোর বউ কেঁদেছিল কিনা সেটা জানতে ব্যস্ত হয়ে পড়েছিস, তুই কেমন সন্তান রে? রাঘব বলে, ফুপু তুমি আমার সমস্যাটা বুঝতে পারবে না, প্লিজ একটু চুপ করে থাকো, আর প্লিজ সবাই একটু মনে করার চেষ্টা করো আনন্দী কি সত্যি কাঁদছিল। রাঘব এখনো বউয়ের কান্না নিয়ে পড়ে আছে দেখে ফুপু খেপে যায় ও আনন্দীর ব্যাপারে আউল ফাউল বকতে শুরু করে। আনন্দীর ব্যাপারে বাজে কথা সহ্য করতে না পেরে রাঘব ফুপুর উপরে এমন ভাবে খেপে যায় যে সবাই তো অবাক। রাঘব কষ্টে ছটফট করতে করতে বলে, তোমরা আমাকে ছোটবেলা থেকে এমন ভাবে বড় করেছো যেন বিয়েই আমার জীবনের একমাত্র লক্ষ্য, বিয়ে করে প্যারিসে হানিমুন করাটাই মূল স্বপ্ন বানিয়ে দিয়েছো, কিন্তু বিয়ের মানে যে একে অপরকে আগলে রাখা তা কখনো শেখাওনি, কারণ তোমরা নিজেরাই তো জানো না। সবাই তো চুপ। রাঘব বলে, বাবা বিয়ে কি কোনো অর্জন বা সাফল্য, নাকি স্ত্রী একটা স্বর্ণপদক যা পরিশ্রম করে অর্জন করতে হয় লোকদেরকে দেখানোর জন্য? সবাই তো একদম চুপ। রাঘব বসে পড়ে ও বলে, যে মেয়েটি আমাকে বিয়ে করে সবকিছু ছেড়ে এই বাড়িতে আসলো, এখন আমি জানি না সে এখন কোথায়, আর এটা নিয়ে তোমাদের কারো মাথা ব্যথা নেই। এই বলে রাঘব কাঁদতে থাকলে ফুপা কাছে এসে বলে, রাঘব আমি যখন বাজারে যাচ্ছিলাম তখন আনন্দীকে চোখ মুছতে মুছতে বাসার ছাদে উঠতে দেখেছিলাম। এটা শুনতেই রাঘব চোখকে উঠেই ছাদের দিকে দৌড় দেয়। তো রাঘব ছাদে উঠলে দেখে আনন্দী মায়ের পার্সোনালিটিতে আছে এবং কাঁদতে কাঁদতে বলতেছে, আমাকে কেউ ভালোবাসে না, আমি বেঁচে থাকতে চাই না, আমি ঝাঁপ দিব। হঠাৎ আবার আদির পার্সোনালিটি আসতেছে ও আনন্দীকে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু মায়া মানতেছে না। তখন হঠাৎ আবার বাচ্চা মেয়ের পার্সোনালিটি আসতেছে ও সেও বোঝানোর চেষ্টা করতেছে, বাট মায়া মানতেছে না। তখন আবার শ্রীর পার্সোনালিটি আসতেছে ও সেও মানানোর চেষ্টা করতেছে, কিন্তু এতেও মায়া মানছে না। নিচ থেকে রাঘব তো থবে এসব দেখতেছে। তো মায়া কাঁদতে কাঁদতে ঝাঁপ দিতে ধরতেই রাঘব মায়া বলে চিল্লিয়ে ওঠে আর মায়া থেমে যায়। রাঘব বলে, আমি যে তোমাকে ভালোবাসি সেটা কি তুমি দেখতে পাওনি? যখন তুমি দুর্ঘটনায় পড়েছিলে তখন আমি তোমাকে কোলে করে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, যতক্ষণ না তুমি সুস্থ হয়েছিলে ততক্ষণ তোমার পাশেই বসেছিলাম, তবুও তুমি আমার ভালোবাসা দেখোনি? এসব বলতে বলতে রাঘব মই বেয়ে উপরে উঠতে থাকে। তো রাঘব উপরে উঠে বলে, আমি এত কিছু করার পরেও যদি বলো আমি তোমাকে ভালোবাসি না, তাহলে আমিও বাঁচতে চাই না, চলো আমিও তোমার সাথে ঝাঁপ দেবো, রেডি হও, চলো দুজনে একসাথে বলি। তো মায়া রাঘবকে থামালে তো রাঘব হাঁপ ছেড়ে বাঁচে। মায়া চোখের জল মুছে বলে, আনন্দী সত্যিই ভাগ্যবান যে তোমাকে পেয়েছে। এটা শুনে রাঘবের বুক থেকে যেন এক পাহাড় সমান প্রেশার সরে যায়। রাঘব বলে, খবরদার আর কখনো মরার চেষ্টা করবে না, ঠিক আছে? মায়া মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। রাঘব বলে, আইসক্রিম খাবে? মায়া বলে,
হ্যাঁ, এরপর দেখি আরতি বাথরুমে ঢুকে তার সব কয়টি সত্তাকে হাজির করে বলতেছে রাঘব আমাকে সত্যিই অনেক ভালোবাসে, তাই এখন থেকে তোমরা কেউ আর রাঘবকে কোনো টর্চার করবে না। আর এই প্রস্তাবে এক এক করে সবাই রাজি হয়ে যায়। তখন আনন্দি বলে কিন্তু এমন একটা বিশেষ আয়োজন এত সিম্পল ভাবে শেষ করব না, তাই আমি যা বলি সেটা সবাই মনোযোগ দিয়ে শোনো। পরের দিন রাঘবের বিয়ের দিন, আত্মীয় স্বজন সবাই আসতেছে ও রাঘব তাদেরকে রিসিভ করতেছে। এমন সময় মীরা নামের একটা মেয়ে রাঘবকে কল করে দেখা করতে চাইলে রাঘব ফুপাকে বলে ফুপা আপনি এদিকে সামলান, আমি একটু আসতেছি। এই বলে রাঘব বাইক নিয়ে বেরিয়ে পড়ে। তো রাঘব একটা রেস্টুরেন্টে পৌঁছালে মীরা রাঘবকে ডাক দেয়। রাঘব এসে বলে কি বলবে তাড়াতাড়ি বলো, বিয়ের আয়োজন নিয়ে খুব ব্যস্ত আছি। আর হ্যাঁ তুমি আমাকে কি করে চেনো? মীরা বলে আগে বসো। রাঘব বসলে মীরা বলে প্রিয়াকে এইভাবে আগলে রাখার জন্য আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। রাঘব অবাক হয়ে বলে তুমি মনে হয় ভুল করে আমাকে নক করেছো, আমি প্রিয়াকে চিনি না। এই বলে রাঘব চলে যেতে ধরলে মীরা বলে আনন্দীকে চেনো? রাঘব বলে হ্যাঁ আমার ওয়াইফ। মীরা বলে তাহলে ঝাঁসিকেও চেনো নিশ্চয়? রাঘব তো শখ। মীরা বলে আদি, মায়া, শ্রী, বেবি। রাঘব অবাক হয়ে বলে তুমি এদেরকে কিভাবে চেনো? মীরা বলে আমি এদের সবাইকে চিনি, এমনকি প্রিয়াকেও চিনি যাকে তুমি কখনো দেখোনি। রাঘব অবাক হয়ে বলে আমি কিছুই বুঝতে পারছি না। মীরা বলে রাঘব তুমি যে আনন্দীকে চেনো সেই আনন্দীও একটা পার্সোনালিটি, আসল মেয়ে তো প্রিয়া। আর প্রিয়া জানেও না তুমি আসলে কে, এমনকি সে এটাও জানে না যে সে তোমাকে বিয়ে করেছে। এ তো আরেক ধামাকা। তখনই সিন ফ্ল্যাশব্যাকে যায় ও মীরা বলে প্যারিসের সবচেয়ে ধনী ইন্ডিয়ান প্রকাশ রাওয়ের মেয়ে প্রিয়া। রাও পরিবার সেখানে একটা রাজকীয় পরিবার হিসেবে গণ্য হয়। ওরা প্রিয়াকে অনেক ভালোবাসে, তাই প্রিয়াকে কখনো কিছুর অভাব বুঝতে দিত না। তবে সেটা চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রিয়াকে স্কুলে পাঠানো হতো না, বরং শিক্ষকেরাই প্রিয়াকে বাসায় পড়াতে আসতো। প্রিয়া ছিল প্রজাপতির মতো, যে মুক্তভাবে উড়তে তো চাইতো, কিন্তু তার পরিবার তাকে সবসময় যেন বন্দি করে রেখেছিল। তার সাথে কথা বলার মতো কেউ ছিল না বলে একটা সময় সে নিজেই নিজের সাথে কথা বলতে শুরু করেছিল। তো প্রিয়ার এই উড়তে চাওয়ার উচ্চ আকাঙ্ক্ষা থেকেই জন্ম নেয় আনন্দী। এরপরে এই আনন্দের থেকে জন্ম নেয় বাকি সব পার্সোনালিটি। মানে মূল কথা হলো প্রিয়া আসল ব্যক্তি। তো রাঘব হাফ ছেড়ে বলে আমার সাথে প্রাঙ্ক করার জন্য তোমাকে এখানে আদি পাঠিয়েছে তাই না? মীরা বলে রাঘব তুমি কেন বিশ্বাস করছো না? রাঘব বলে কয়েক সেকেন্ডের জন্য বিশ্বাস করে নিয়েছিলাম। ওয়াও, আমার প্যারিসে হানিমুনের স্বপ্ন, আবার এদিকে আমার বউ প্যারিসের, তাও আবার প্যারিসের রাজ পরিবারের পেয়ে। অনেক ভালো গল্প সাজিয়েছে তো, তবে এসবে কাজ হবে না। আমি তো আদিকে বলেছি আই ওয়ান্ট মোর। এই বলে রাঘব যেতে থাকলে রাঘবের বাবা ফোন করে বলে রাঘব কিছু লোক এসে জোর করে আনন্দীকে নিয়ে গেছে। পিছন থেকে মীরা বলে আনন্দীকে কেউ নিয়ে গেছে তাই না? রাঘব অবাক হয়ে বলে হ্যাঁ, কিন্তু তারা কে? মীরা বলে প্রিয়ার বাবা মা। এবার রাঘব বুঝতে পারে মীরা তাহলে এতক্ষণ যা বলছিল তার সব সত্য ছিল। ব্যাস, রাঘবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রাঘব নিস্তব্ধ হয়ে বাসায় ফিরতে থাকলে ব্যাকগ্রাউন্ডে মীরার বলা একটা কথা শুনতে পাই, তা হলো প্রিয়া তার বাবা মাকে প্রচন্ড ভয় পায়, তাই তাদেরকে দেখলে প্রিয়ার মাঝে থেকে আনন্দী চলে যায় ও প্রিয়া ফিরে যায়। আর ফ্ল্যাশব্যাক সিনেও সেটাই দেখা যায় যে বাবা মাকে দেখে আনন্দী নর্মাল হয়ে প্রিয়াতে পরিণত হয়েছে এবং চুপচাপ তাদের সাথে চলে যাচ্ছে। রাঘবের বাবা মা যে কান্নাকাটি করতেছে তাতে তার কিছুই ফিল হচ্ছে না। এদিকে রাঘব বাসায় ফিরে সবাই অস্থির হয়ে জিজ্ঞেস করে আনন্দী কোথায়, কারা তাকে নিয়ে গেল? রাঘব কোনো জবাব দিতে পারে না। সে পাথরের মতো আপন মনে রুমের ভিতরে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর ইন্ডিয়ার বিলাসবহুল একটা গেস্ট হাউসে আসলে দেখি প্রিয়াকে এনে এখানে রাখা হয়েছে এবং একটু পর প্রিয়াকে প্যারিস নিয়ে যাওয়া হবে। তো প্রিয়া কার সাথে যেন দেখা করার জন্য বের হচ্ছে। ক্যামেরা ঘুরলে দেখি এখানে রাঘব দাঁড়িয়ে আছে, মানে রাঘব মীরার মাধ্যমে প্রিয়ার সাথে দেখা করতে এসেছে। তো প্রিয়া রাঘবের সামনে এসে হাত বাড়িয়ে দিয়ে বলে হাই, আমি প্রিয়া। রাঘব প্রিয়াকে দেখে এতটা শক খেয়েছে যে সেদিকে খেয়াল না করে বলে এই পোশাকে তোমাকে, ও সরি। প্রিয়া বলে আমিও সরি, আমি তোমার বিয়ের সব ফটো দেখেছি। আসলে তোমার সাথে যা ঘটেছে তা খুবই অন্যায় হয়েছে। সরি, আসলে শুনেছ তো আমার মাথায় একটু প্রবলেম আছে। রাঘব কষ্টের চোটে কোনো কথা বলছে না দেখে প্রিয়া বলে যদি তুমি চাও তো আমার বাবা তোমাকে ক্ষতিপূরণ দেবে। রাঘব বলে তার প্রয়োজন পড়বে না, আসলে আমি তোমাকে কিছু বলতে এসেছি। তুমি জানো কিনা জানি না, একসময় আমি আমার জীবন নিয়ে খুবই হতাশ ছিলাম এবং মরতে গিয়েছিলাম। তখন দেবদূতের মতো আমার জীবনে আসে আনন্দী। ও সরি, তুমি তো আবার আনন্দীকে চেনো না। প্রিয়া,
তো তুমি নাকি উঠতে চাও? প্রিয়া ভেবাচাকা খেয়ে যায়। রাঘব বলে, আনন্দী আমাকে একটা কথা বলেছিল, আর সেই একটা কথা আমার জীবনটাকে পাল্টে দিয়েছিল, তাই আমি তোমাকেও সেটা বলতে চাই। তুমি জীবনে যা চাও তার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, তার জন্য হাত তুলতে হবে এবং লড়াই করতে হবে। মীরা অবাক হয়ে বলে, তুমি শুধু এই কথাটা বলার জন্যই এত দূর এসেছো? রাঘব সাই জানালে মীরা বলে, রাঘব, তোমার বউ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, এত বড় একটা ব্যাপার তুমি এত ইজিতেই মেনে নিলে? রাঘব বলে, নো, এটা ইজি নয়, তবে এটা ছাড়া আর কোনো উপায়ও নেই। আমি দরিদ্র পরিবারে বড় হয়েছি, তাই কোনো স্বপ্ন বা আশা পূরণ না হলে সেটা কিভাবে মেনে নিতে হয় তা খুব ভালো করে জানি। সো ইটস ওকে। আনন্দী, আদি, মায়া, শ্রী শ্রী, ঝাঁসি, বেবি, এদের সাথে আমি যে 6টি মাস কাটিয়েছি সেই স্মৃতিগুলো নিয়েই বেঁচে থাকবো। হ্যাঁ, কোনোদিন হয়তো আবার বিয়ে করব, আমার হয়তো সন্তান হবে, তবে আমার যদি মেয়ে সন্তান হয় তো তাকে আমি কি বলবো জানো? শোন বেটা, তুই জীবনে যা চাস, নিজের জীবনটাকে যেভাবে কাটাতে চাস, বিন্দাস সেটাই কর। যদি কোনোদিন সমস্যায় পড়িস তুই এই পাপাকে সবসময় তোর পাশে পাবি। এই কথাগুলো প্রিয়ার জীবনের সাথে মিলে যাচ্ছে, তাই প্রিয়া ইমোশনাল হয়ে গেছে। তো কথা শেষ করে রাঘব হাসি মুখে বলে, ওকে, তোমরা ভালো থেকো, বাই। এই বলে রাঘব চলে যেতে থাকে। তো যেই জায়গাতে আনন্দের সাথে রাঘবের প্রথম পরিচয় হয়েছিল, রাঘব সেই জায়গায় এসে একা বসে আছে। এমন সময় একটা মেয়ে এসে বলে, তুমি কি ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছ? রাঘব পিছন ফিরে প্রিয়াকে দেখলে শক খায়, বাট একটু পর ফেসে হাসি ফুটে ওঠেও প্রিয়াকে কাছে বসতে বলে। প্রিয়া বসলে রাঘব বলে, এটাই আমার প্রিয় জায়গা। প্রিয়া বলে, জায়গাটা সুন্দর, বাট আমি প্যারিস ভালোবাসি, প্যারিস অনেক সুন্দর। রাঘব বলে, প্যারিস আমারও স্বপ্নের শহর, তবে সেটা হয়তো স্বপ্ন হয়ে রয়ে যাবে। আচ্ছা, তোমার তো এখন প্যারিসে থাকার কথা, তাহলে তুমি আমার পাশে কি করছো? তখনই সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি প্রিয়ার বাবা মা প্রিয়াকে প্যারিসে ফ্লাইট ধরার জন্য যখন এয়ারপোর্টে ঢুকছিল, তখন প্রিয়া বারবার রাঘবের বলা কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ দুম করে মায়ের থেকে হাত ছাড়িয়ে নেয়। মা অবাক হয়ে বলে, তোমার সমস্যা কি? তখন প্রিয়া রাঘবের মতো করে হাত তুলে বলে, আমি উঠতে চাই, আর এটাই আমার জীবন, তাই আমাকে আমার মতো করে বাঁচতে দাও। আমি জানি এতে আমি অনেক সমস্যার সম্মুখীন হব, কিন্তু সেগুলো মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত। এসব শুনে মা রেগে গেলে প্রিয়া বলে, তুমি আমার জন্য যথেষ্ট করেছো, আর বাবা, আমি তোমার নাম, যশ, খ্যাতি, টাকা কিছুই চাই না, কিন্তু পাপা, আমি যত দূরেই যাই না কেন একসময় আমার তোমাদের দরকার পড়বেই। প্রমিস করো তখন তুমি আমার পাশে থাকবে। বাবা বলে, অফকোর্স, কিন্তু মা তো রীতিমতো রেগে যায়। তখন প্রিয়ার বাবা প্রিয়ার মাকে সামলে নিয়ে বলে, ওকে যেতে দাও, ওর জীবন ওর মতো করে কাটাতে দাও। ব্যাস, প্রিয়া যেন হাফ ছেড়ে বাঁচে, ও খুশিতে আত্মহারা হয়ে এয়ারপোর্ট থেকে দৌড় দেয়। সিন বর্তমানে আসলে রাঘব বলে, ওয়াও, তুমি তাহলে আমার কথা মতো নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছো? প্রিয়া বলে, অবশ্যই। এটা শুনে রাঘব মহা খুশি হয় ও লাইন মেরে বলে, আমি ভাবছি এবার তুমি আমার প্রেমে পড়বে। প্রিয়া হেসে দিয়ে বলে, রাঘব, থ্যাংক ইউ। তুমি জানো, সেদিন তুমি এসে যদি কথাগুলো না বলতে, তাহলে আমি হয়তো বাবা মায়ের কাছেই ফিরে যেতাম এবং সেই পুরনো খাঁচায় আটকে থাকতাম, কিন্তু এখন আমি ওড়ার সিদ্ধান্ত নিয়েছি। তো যেহেতু তুমি আমাকে এ রাস্তায় আনলে, সো আমি তোমার বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে হ্যাঁ, তুমি কিন্তু আমার স্বামী নও, এমনকি প্রেমিকও নও, তবে বন্ধু বানানোর ব্যাপারে ভাবতেছি। বন্ধু হয়ে আমরা একে অপরের সম্পর্কে জানবো, একে অপরকে বুঝবো, তারপর দেখা যাক কি হয়। এটা শুনে রাঘব এমন রিয়াকশন দিলে প্রিয়া বলে, কি হলো, এমন করছো কেন? রাঘব বলে, ঠিক এমন ভাবেই আমি আনন্দীকে বলেছিলাম ও আনন্দী আমাকে চুমু খেতে বলেছিল। প্রিয়া তো লজ্জায় পড়ে যায়। রাঘব বলে, বাই দ্য ওয়ে, হাই, আই এম রাঘব, আমি মেক ইউর ট্রিপে জব করি। আর তুমি? প্রিয়া হাত মিলিয়ে বলে, আমি প্রিয়া, আর আমি উঠতে চাই। এটা শুনে রাঘব খুশি হয়ে যায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো যারা মুভির প্রথম পার্টটা এখনো দেখেননি তাদেরকে বলতে চাই, প্রথম পার্টটা আরো সেই অস্থির লেভেলের ফানি, তাই স্ক্রিনে দেখুন, মুভির প্রথম পার্টটা ভেসে উঠেছে, সেখানে ক্লিক করে দেখে নিন। আর হ্যাঁ, অলরেডি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা শুরু করেছি, তবে মোটিভেশন পাচ্ছি না, তাই আপনারা এই ভিডিওতে লাইক করুন এবং বেশি বেশি কমেন্ট করুন, তাহলে নিয়মিত ভিডিও আপলোড করার আগ্রহ বাড়বে। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।